উপন্যাসিক এখানে তুলে ধরেছেন। তাহলে দেখো, এই যে এতক্ষণ আমি একটা জিনিস তোমাদের বোঝাতে চেয়েছি। দেখো সত্যি কথা বলতে আজকে ক্লাসে তো আমরা চাইলে উপন্যাসটা পুরো শেষ করতে পারব না। কিন্তু আমি এই একটা পেজ পড়িয়ে তোমাদেরকে একটু জাস্ট বুঝাতে চাচ্ছি যে, কি বোঝাতে চাইলাম? যে উপন্যাসটা আসলে কিভাবে পড়া উচিত। তোমরা একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো। আমি এই যেটুকু পড়লাম বা আর যারা একেবারে এখন পর্যন্ত উপন্যাসটা পড়োনি, তারা শুধু প্রশ্নগুলো দেখো যে আসলে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে উত্তর করতে পারবে কিনা। ওকে? থ্যাংক ইউ। আগে দেখো, তারপরে দেখো তো এখান থেকে কোন একটা প্রশ্নের উত্তর তুমি করতে পারো কিনা। জাস্ট একটু কমেন্ট বক্সে একটু জানাও তো। জাস্ট একটু কমেন্ট বক্সে না পারলে দেখো, এই চালক সাহেব আলীর মেয়ে সালেহা। দেখো এখানে আমি একটা প্রাইমারির পর পড়া হয়নি তার। বয়স হয়তো ১২ কি ১৩। বড়ই চঞ্চলা। ৩ বোনের মধ্যে সেই বড়। এক আত্মীয়ের মাধ্যমে একদিন বিয়ের প্রস্তাব আসে সালেহার। ছেলে থাকে বিদেশে। বাহ! 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 দালান বাড়ি, অনেক টাকার মালিক। তবে শর্ত একটাই, আপাতত মোবাইল ফোনে বিয়ে, ছেলে দেশে ফিরলে বউকে তুলে নেবে বলে। যতদিন না ফিরবে ততদিন বউয়ের খরচপত্র বাবদ টাকা পাঠাবে। এমন প্রস্তাবে সাড়া না দেওয়ার উপায় ছিল না দরিদ্র সাহেবের। নিয়ম মেনে বিয়ে, তারপর কয়েক বছর পর দেশে ফিরল ছেলে, ছেলের বয়স এখন ৫০। কি একটা ভয়াবহ অবস্থা দেখো। এখন বলো এটার উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো উত্তর কেমন হতে পারে? সেজুতি থ্যাংক ইউ। সেজুতি একটা ভালো কমেন্ট করছে যে বাল্যবিবাহ এবং অসমবিয়ে। গুড। শ্রাবন্তী বলছে ভালো ছেলে তো। ইয়েস খুবই ভালো ছেলে, বয়স মাত্র ৫০। যাই হোক বয়স কোনো ব্যাপার না তাই না বিয়ের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে যে এই ধরনের প্রশ্ন মনে করো পরীক্ষা আসছে। তখন আমি কিভাবে উত্তর করব? দেখো একটা জিনিস লক্ষ্য করো। ক নাম্বারে যেটা ১ নাম্বারের প্রশ্ন, ১ নাম্বারের এই প্রশ্নটা এটাকে সৃজনশীল আমরা কি বলি? আমরা বলি জ্ঞানমূলক প্রশ্ন, তাই তো? কোথায় গেল? ১ মিনিট। এই যে প্রশ্নটা দেখো, কাদো নদী কাদো কোন ধরনের গ্রন্থ? ১ নম্বর প্রশ্ন। তোমাদের অনেকের মধ্যে জিজ্ঞাসা থাকে, ভাইয়া এখানে কোন প্রশ্ন কত পেজ লিখব? আমি সেটার একটা সমাধান আজকে দিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনে রাখো কথাটা। আমরা কমেন্ট বক্সে একটু অফ করে দিচ্ছি, যখন দরকার হবে আবার শুনবো। দেখো কাদো নদী কাদো এই প্রশ্নটা এসেছে কোথা থেকে? কবি পরিচিতি থেকে। আমি জানি তোমাদের মেক্সিমাম স্টুডেন্ট কবি পরিচিতি পড়তে ইচ্ছে করে না। কেন কবি পরিচিতি পড়তে ইচ্ছে করে না? ওই কবি পরিচিতির মধ্যে ওই ব্যাটা কত নাটক লিখছে, কত উপন্যাস লিখছে, এই মুখস্থ করা লাগে। বাট বিশ্বাস করো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অন্তত ৩ ভাগের ১ ভাগ প্রশ্ন থাকবে কবি পরিচিতি থেকে। এই যেমন একটা প্রশ্ন, কাদো নদী কাদো কোন ধরনের গ্রন্থ? তাহলে তুমি যদি এই উপন্যাসিকের কবি পরিচিতিটা ভালোভাবে না পড়ো, তুমি কি এই প্রশ্ন উত্তর করতে পারবা? কোনোভাবেই উত্তর করতে পারবা না। তাহলে এই প্রশ্নটা বা এই কথা বলার উদ্দেশ্য কি? এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, আপনাকে অবশ্যই আপনি উপন্যাসটা যেমন কষ্ট করে পড়েছেন, খুবই ভালো কথা। একইভাবে আপনি সৈয়দ ওয়ালিউল্লাহর যে কবি পরিচিতিটা আছে এটাও একটু পড়ে যাবেন। তাহলে দেখবেন অনেক সহজে আপনি উত্তর করতে পারছেন। ঠিক আছে? এরপরে দেখেন প্রশ্ন এসেছে জামিলাকে সংক্ষেপে তার পরিচয় দাও। আমরা সবাই জানি খ নাম্বার এই প্রশ্নের জন্য নাম্বার বরাদ্দ থাকে ২। আপনাদের ১ম প্রশ্ন থাকে, ভাইয়া খ নাম্বার ২ নাম্বারের প্রশ্নের জন্য কয় পেজ লিখব? আমি আপনাদের আজকে একটা সলিড কথা বলে দিই। আপনাদের যেহেতু আমি বাংলা প্রথম পত্রের ক্লাসটা নিই না তো, আমি জানি যে মেয়েদিগুলো বলেছে, তারপর আমি আমার মতো করে বলে দিচ্ছি। আপনারা দয়া করে এই কত পেজ লিখব এই চিন্তাটা মাথায় কখনোই আনবেন না। আপনার যতটুকু স্ট্যান্ডার্ড মনে হয় আপনি সেটাই লেখেন। তবে আমার কথা বেশি না লিখে অল্প করে লেখেন, তবে একটু ভালো করে লেখেন। আপনারা মনে করেন যে টিচাররা খাতা পড়ে না। সত্যি কথা বলতে টিচাররা খাতা ওইভাবে পড়ে না। কিন্তু টিচাররা এতটা বোকা না যে একটা খাতা হাতে পড়লে তারা বোঝে না। একটা খাতা হাতে পড়লে তারা বুঝতে পারে যে ওই খাতার মধ্যে কি আছে বা কি নাই। ঠিক আছে? যেমন ২ নম্বরের একটা প্রশ্নের জন্য আমি যেটা মনে করি যে একটা পাতা। এক পাতা মানে এ পাতা আর ও পাতা না কিন্তু। জাস্ট একটা পাতাই যথেষ্ট। ভালো করে লেখো ১০-১২ লাইন। এনাফ। ভাই একটা পাতারও কম। এক পাতার বেশি লেখার প্রয়োজন নেই। এক পাতার ৩ ভাগের ২ ভাগ লেখো। এনাফ ২ এ ২ পাবা। যেমন প্রশ্নটা আসছে কি জামিলাকে সংক্ষেপে তার পরিচয় দাও। আসলে জামিলা না প্রশ্নটার শব্দটা হবে জমিলা। এখন জমিলাকে এই প্রশ্নের উত্তর যদি আপনি করতে যান, আপনাকে উপন্যাসটা একটু ভালোভাবে পড়তে হবে এবং উপন্যাসটা যখনই আপনি পড়বেন তখনই আপনি জানতে পারবেন যে জমিলা হলো কে? মোহাম্মদনগর গ্রামের মাজারের খাদেম মজিদের ২য় স্ত্রী। এখান থেকে একটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে। মজিদের ১ম স্ত্রীর নাম কি বা মজিদের ২য় স্ত্রীর নাম? এবার যখনই ভাই তুমি উপন্যাসটা পড়বা, তখনই তুমি বুঝতে পারবা যে আসলে জমিলা কোন প্রকৃতির মেয়ে ছিল। আমরা সবাই জানি যে জমিলার মধ্যে একটা বেপরোয়া ভাব ছিল এবং আ আমাদের মজিদ মানে উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র সে ভাবতো মনে হয় মানে কি বলব যে তার ১ম স্ত্রীর মতো যা বলব যেভাবে বলব সবকিছু মনে হয় জমিলা মেনে নিবে। কিন্তু আসলে হাতের ৫ টা আঙুল যেমন সমান না, ছেলেরাও ৫ জন সমান না, মেয়েরাও সমান না। জমিলা এমন মানে বেয়াড়া যে সবসময় একটা প্রতিবাদমূলক চরিত্র তার মধ্যে আমরা দেখেছি। তাহলে দেখো ভাই আমি উপন্যাসটা যদি পড়ি এটলিস্ট আমি লিখে আসতে পারব। গ নাম্বার প্রশ্নটা ছিল এরকম যে উদ্দীপকের সালেহার সঙ্গে লাল সাল উপন্যাসের জমিলা চরিত্রের বৈসাদৃশ্য তুলে ধরো। আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে সৃজনশীল প্রশ্ন আগে ভালোভাবে পড়বেন। পড়ে তারপরে উত্তর করবেন। যেমন এই প্রশ্নের মধ্যে আছে বৈসাদৃশ্য। আপনি পরীক্ষার হলে সুন্দর করে পড়লেন সাদৃশ্য। তাহলে আপনি বলেন আপনি লিখলে এটার উত্তর কি কারেক্ট হবে? জীবনে হবে না। দ্যাটস ওয়াই কি করতে হবে? আগে প্রশ্নটা খুব ভালোভাবে পড়তে হবে। ইজ ইট ক্লিয়ার? থ্যাংক ইউ। এরপরে আমি কি করব? গ নাম্বার প্রশ্নে যেহেতু ৩ নম্বর বরাদ্দ, আমি আমার পরামর্শ যেটা আমরা মোটামুটি ৩ টা প্যারায় লিখব। এবং ৩ টা প্যারা লিখব ১ পাতা আর ১ পাতার অর্ধেক। ১.৫ পাতায় আমি ৩ নাম্বারের জন্য যথেষ্ট। এবং সেটা সর্বোচ্চ। এর ১ লাইনের বেশি লেখার দরকার নেই। ক্লিয়ার? আমরা দেখতে পাচ্ছি এখানে সালেহার একটা প্রসঙ্গ এসেছে। উদ্দীপকে আমি ১ম এ গ নাম্বার প্রশ্নে একটু লিখে নিলাম। একেবারে ভূমিকার মতো করে ২ লাইন লিখলাম। লেখার পরে উদ্দীপক নিয়ে একটা প্যারা লিখলাম। তারপর উপন্যাস নিয়ে একটা প্যারা লিখলাম এবং শেষে মানে সালেহার সাথে জমিলা চরিত্রের বৈসাদৃশ্যটা কোথায়?
আমি সেটা এই যে দেখো, এই একটা প্যারা, এই আরেকটা প্যারা, এই আরেকটা প্যারা আমি এখানে তুলে ধরলাম। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? অর্থাৎ আমি এখানে সুন্দর করে তুলে ধরলাম এবং উদ্দীপকের সাথে দেখা যাচ্ছে যে সালেহার বিয়ে হয় প্রবাসী এক বৃদ্ধের সঙ্গে। দালান-বাড়িটা সবই ছিল কিন্তু বাস্তবে সে সামনে ছিল না। তখন আর কিছু করার থাকে না, কিন্তু দালান-বাড়িতে সবই ছিল কিন্তু বাস্তবে সে সামনে ছিল না। তখন আর কিছু করার থাকে না, কিন্তু আলোচ্য উপন্যাসে দেখা যায় ভিন্ন চরিত্র। উপন্যাসে আমরা কি দেখেছি? জমিলা নিজের স্বাধীনতা রক্ষায় প্রতিবাদী ও সাহসী মনোভাবাপন্ন এক ব্যক্তি বা এক মহিলা ছিলেন। আর এদিক থেকে তাদের বৈসাদৃশ্যপূর্ণ করে তুলেছে। এই যে দেখেন, আমরা আমাদের মতো করে ২ টা তুলনা করে শেষ করে দিলাম। যে সালেহ আর কিছুই করার ছিল না। যেমন নুরা বলল যে সিলেট এলাকায় নাকি এরকম আছে যে জামাই যদি কোন মতে লন্ডন থাকে আর জামাই দেখা লাগবে। ওই জামাই লন্ডন মানে না। আমি জানি, আমি সিলেট এলাকায় যেয়ে দেখছি। ওই লন্ডনি জামাই এরকম বলে। লন্ডনে থাকলে আর কিছু লাগবে। কিন্তু আসলে আমরা দেখেছি যে না, জমিলার মধ্যে কিন্তু আর যাই হোক, জমিলা প্রতিবাদী ছিল এবং একটা সাহসী মনোভাবাপন্ন ছিল। তাহলে দেখো ২ জনের একটা ২ রকম চরিত্র এখানে প্রকাশিত হয়েছে। আর যেহেতু প্রকাশিত হয়েছে সেহেতু খুবই সুনিশ্চিতভাবে বলা যায় তাদের বৈচিত্র্য বা বৈসাদৃশ্য দেখা গেছে। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকটি লাল সালু উপন্যাসেরই ক্ষুদ্র সংস্করণ। দেখো, লাল সালু উপন্যাসের ক্ষুদ্র সংস্করণ অর্থাৎ প্রায় লাল সালু উপন্যাসের মতো। তাহলে এই যে ঘ নম্বর প্রশ্নটা, যেহেতু ৪ নাম্বার, আমি কি করব? ৪ নাম্বার কিন্তু একেবারে কম না। এ পাতা ও পাতা মিলে অন্তত ২ পাতা থেকে আড়াই পাতা আমি লেখার চেষ্টা করব। তবে তার বেশি না। আপনারা অনেকে ৩-৪ পেজ লেখেন। দয়া করে লিখতে যাবেন না। সময়ের দিকে খেয়াল রেখে অল্প কথায় অল্প পরিসরে আপনার বক্তব্য তুলে ধরবেন এবং দেখবেন আপনার উত্তর কারেক্ট হয়ে গেছে। এবং কেন এটা ক্ষুদ্র সংস্করণ বা কেন বলা হচ্ছে যে আলোচ্য উপন্যাসের সাথে এই উদ্দীপক মিল? আপনি ১ম এ কি করবেন? আপনি ১ম এ একটা প্যারায় সুন্দর করে উদ্দীপক নিয়ে একটু কথা বলবেন। ৫ মিনিট শেষ। তারপরে উদ্দীপক নিয়ে সুন্দর করে একটু কথা বললেন। তারপরে এসে আপনি সুন্দর করে একটা কনক্লুশন স্পিচ, অর্থাৎ একটা মন্তব্য আপনি দিলেন। যে এই কারণে উদ্দীপকে এইটা, উপন্যাসে এটা, এই কারণে এটার সাথে এটা একটা জায়গায় আমরা মিল দেখতে পাচ্ছি বা এটা একটা ক্ষুদ্র সংস্করণ। হয়ে উঠতে পারেনি বা হয়ে উঠতে পেরেছে। যেকোনো কিছু। সো আমি এতক্ষণ ধরে ভাই কি বুঝালাম? আমি এতক্ষণ ধরে যেটা বোঝাতে চাইলাম, সৃজনশীল প্রশ্ন এরকমই হবে। আপনারা যদি একটু এলার্ট থাকেন আপনারা কিন্তু পরীক্ষার হলে যেয়ে উত্তর করে আসতে পারবেন। তো চলুন আমরা যদি সৃজনশীল প্রশ্ন একটা দেখলাম। আপনারা অনেকেই ইতিমধ্যেই উপন্যাসটা অনেকে পড়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উপন্যাসটা যেহেতু আপনারা একটু পড়েছেন, অনেকে অর্ধেক পড়েছেন। চলুন আমরা এই উপন্যাসের উপর ভিত্তি করে এখন কিছু এমসিকিউ টাইপের কোয়েশ্চেন একটু সলভ করি। না পারলে বক্স উত্তর করে জানান তো। করে জানান। লাল শাক, সবাই অ্যান্সার করবেন প্লিজ। প্রকাশের প্রতীক নারী চরিত্র কে? সবাই অ্যান্সার করবেন প্লিজ। আর সেদিন আছে। এটা পড়োনি। আজকেই বা আগামী ১ সপ্তাহের মধ্যে টার্গেট করো উপন্যাস। ঠিক আছে? এ কি? এই যে লাল সালু উপন্যাসে প্রাণধর্মের সহজ প্রকাশের প্রতীক নারী চরিত্র হচ্ছে জমিলা। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন। লাল সালু উপন্যাসে মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় কোনটি? প্রশ্নটা আগে সুন্দর করে দেখো। প্রশ্নে দেওয়া হয়েছে প্রাসঙ্গিক নয়। বুড়িশা বলছে, মেহেদী ভাই বলেছে গ নাম্বার ৩১ টা, ঘ নাম্বার ১.৫ পৃষ্ঠা লিখতে বলেছে। আমি কি বলেছি? একটু বাড়ায় বলছি? আচ্ছা ঠিক আছে। আ আমাদের ২ জনের মধ্যে ব্যালেন্স করে যেটা তোমার সুবিধা হয়। শোনো, তোমরা তো এটা বোঝো। কিছু প্রশ্ন আছে দেখবা ১ পেজের জায়গায় ১.৫ পেজ এমনি হয়ে যাচ্ছে। আবার কিছু প্রশ্ন দেখবা যে ১.৫ পেজ হচ্ছে না, ২ পেজ হয়ে যাচ্ছে। কোন সমস্যা? একটু কম বেশি হবেই। তবে আমি যেটা বলেছি এটা হচ্ছে হয়তো একটু কম হতে পারে, আবার একটু বেশি। লাল উপন্যাসের মজিদ চরিত্র সম্পর্কে প্রাসঙ্গিক নয় কোনটি? সংসারের ঔদাসীন্য অর্থাৎ এর প্রতি কোন টান মায়া মহব্বত ছিল না। আসলে এটা তো মজিদের প্রতি রহিমার অচঞ্চল আস্থা যার সঙ্গে তুলনা করা হয়েছে ধ্রুবতারার সঙ্গে। দেখো, তোমার পড়া না থাকে তুমি কিন্তু এই যে ধ্রুবতারার প্রসঙ্গ যে এই লাল সালু উপন্যাসে আছে, এটা কিন্তু একই প্রশ্ন। উপন্যাসটা পড়তে হবে। একই প্রশ্ন। সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয় কোনটি? সবচেয়ে স্মার্ট একটা প্রশ্ন। কবি না। আমরা মনে রাখবো সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা সবগুলো শুধু ৪ অধ্যায়। এইটা সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয়। তো পারবে কেউ? যে বলতে পারবে তার ঠিকানায় আজকে ইফতার পাঠিয়ে দিব আমি। বা চকলেট পাঠিয়ে দিব। বলো ৪ অধ্যায়, এটা কোন কবির, কোন লেখা? তাই বলে আবার গুগলে সার্চ করে বের করে এখন দিও না কিন্তু। থ্যাংক ইউ। আমরা উত্তর পেয়ে গেছি। ওকে। তো যাই হোক, আমরা পারি না এই মুহূর্তে, সমস্যা নেই। আমরা যখনই দেখব যে রবীন্দ্রনাথের আমাদের সোনার তরী ওই কবিতা আছে, ওদিকে অপরিচিত গল্প আছে, খুব ভালোভাবে পড়বা। তখন দেখবা এটা উত্তর করতে পারছো। ব্যাপার না, আস্তে, আস্তে হবে। লাল সালু উপন্যাসে বাংলা উপন্যাসে তাহের কাদের ভ্রাতৃদ্বয় মজিদকে দেখতে পাই। একেবারে উপন্যাসের ১ম দিক থেকে এটা নেওয়া হয়েছে। আমরা মনে রাখবো একেবারে আষাঢ়ের শুরুতে দেখতে পেয়েছি। এটা দরকার নেই। লাল সালু উপন্যাসের প্রকৃত প্রতিপাদ্য কি? অর্থাৎ লাল সালু উপন্যাসের মূলত কি প্রকাশ করতে চেয়েছে? হ্যাঁ, যারা উত্তর করতে পেরেছো অবশ্যই উত্তর পাঠিয়ে দিও। ডোন্ট ওয়ারি। তো লাল সালু উপন্যাসের প্রকৃত প্রতিপাদ্য হচ্ছে সামাজিক অনাচার। কি অনাচার? হ্যাঁ, সামাজিক অনাচার, অবিচার বা এটা। ওকে। তো যাদের অমাবস্যা উপন্যাসটি আমরা সবাই জানি সৈয়দ ওয়ালিউল্লাহ লিখিত। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আমরা দেখতে, দেখতে এই যে একটা সহজ প্রশ্ন, লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম কি? খুবই বিখ্যাত একটা ইংরেজি উপন্যাস। পৃথিবী বিখ্যাত উপন্যাস বলা যায় এটা। মূলত ১ম এটাই হচ্ছে লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ। বুঝতে পেরেছো? তো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা অনুবাদ। বুঝতে পেরেছো? তো ইয়াং লেডিস উপন্যাসের ইংরেজি অনুবাদ।